সমালোচনার মুখে স্থগিত হলো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ৩ কার্য দিবসের মধ্যে তালিকা পুনঃপ্রকাশ। শিক্ষার্থীদের দল গঠনে স্বাগত জানাবে বিএনপি, প্রশাসনের সহায়তা নিলে হতাশ হবে জনগণ, মন্তব্য তারেক রহমানের। ফ্যাসিবাদী আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বললেন মাহফুজ, ১-১১ পরিস্থিতি তৈরি হয়নি। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার কারণ খুঁজে পাচ্ছে না পুলিশ, রাজনীতিতে জড়িত ছিল না অর্ণব, বলছে পরিবার। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর পূর্ব ঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার কমিটির সভায় সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে পুরস্কার তালিকাভুক্ত কারো কারো সম্পর্কে কিছু অভিযোগ থাকায় পূর্ব ঘোষিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পুনর্বিবেচনার বিষয়ে আলোচনা হয়। পরে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত এবং পূর্ব ঘোষিত তালিকা স্থগিত করে কমিটি। এতে আরও বলা হয়েছে, ৩ দিনের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনরায় প্রকাশ করা হবে। এর আগে গত ২৩শে জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর জন্য ১০ ক্যাটাগরিতে ১০ জনের নাম ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানাবে, জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দল বানাতে গিয়ে রাষ্ট্র ও প্রশাসনের সহযোগিতা নিলে জনগণ হতাশ হবে বলেও উল্লেখ করেন তিনি। শনিবার বিকেলে রাজধানীতে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় নেতা। শিক্ষার্থীদের নতুন দল গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। সম্প্রতি বিএনপি নেতারাও বলেছেন, সরকারের ভেতর থেকে কেউ কেউ দল গঠনের চিন্তা করছে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশে এ নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গঠন হলে স্বাগত জানাবে বিএনপি। রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কিছু পণ্যের ভ্যাট বাড়ায় জনগণের দুর্ভোগ নিয়ে উদ্বেগ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? তারেক রহমান বলেন, জনগণের কাছে সংস্কার ও নির্বাচনের চেয়ে সংসার চালানো বেশি গুরুত্বপূর্ণ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পথে না গিয়ে অন্য উদ্দেশ্য থাকলে ভালো হবে না বলে হুঁশিয়ার করেছে আমির খসরু মাহমুদ চৌধুরী। যারা ৫২ ও ৭১কে অস্বীকার করে তাদের সাথে কোনো আপোষ নয় বলেও মন্তব্য করেছেন বরকতুল্লাহ বুলু। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে নিউ ইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভা। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অভিযোগ করেন, নির্বাচন পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র হচ্ছে। কাদের স্বার্থে পেছানোর অপচেষ্টা হচ্ছে প্রশ্ন করে তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। এই নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, এই নির্বাচনকে পিছানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে। কাদের স্বার্থে আমরা বলতে চাই না,
সরকার যত শীঘ্র নির্বাচন ঘোষণা করবে, দিন তারিখ ঘোষণা করবে, যেটা আমরা রোডম্যাপ বলেছি, যেদিন ঘোষণা করবে তারপরে থেকেই জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের অন্য কোনো উদ্দেশ্য থাকলে ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, একটি পক্ষ মুক্তিযুদ্ধকে পেছনে রাখার ষড়যন্ত্র করছে। আমরা ৭১-এর ৩০ লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। যারা ৭১কে মাইনাস করতে চান, পাশ কাটিয়ে যেতে চান, তারা এদেশের নাগরিক হতে পারে না, তারা এদেশকে ভালোবাসে না, অতএব তাদের সাথে কোনো আপোষ নেই। জুলাই গণঅভ্যুত্থানের কারিগর শুধু শিক্ষার্থীরাই নয়, তাই উপদেষ্টাদের ভেবে কথা বলার আহ্বান জানান নেতারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে 1-11-এর মতো পরিস্থিতি তৈরি হয়নি, এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে হাজীগঞ্জ বাজারে এক পথসভায় মাহফুজ সাফ জানান, আগামী নির্বাচনে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হবে না। হাজীগঞ্জে পৌঁছলে উপদেষ্টা মাহফুজ আলমকে সংবর্ধনা জানায় ছাত্র জনতা। সেখানে পথসভায় অংশ নিয়ে মাহফুজ বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে শিগগিরই রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনা হবে। সবার মতামতের ভিত্তিতে ন্যূনতম সংস্কার করেই নির্বাচন আয়োজন করা হবে। শেখ মুজিব, শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। বাংলাদেশে আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লি পন্থীদের কোনো স্থান আর হবে না। পরে হাজীগঞ্জ ডাকবাংলোয় জেলা প্রশাসকের তরফ থেকে মাহফুজ আলমকে গার্ড অফ অনার দেয়া হয়। এরপর লক্ষ্মীপুরের রামগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে যেসব প্রতিষ্ঠান টিকিয়ে রেখেছিল তাদের অবিকৃত রেখে নির্বাচন সম্ভব নয়। গণহত্যার বিচার না করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে আমরা যে সংস্কার না করলেই নয়, নির্বাচনের পূর্বে সে সকল সংস্কার করতে চাই। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি, ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য। দিল্লিপন্থীরা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও সতর্ক করেন উপদেষ্টা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজনীতির দ্বিমত যেন ফ্যাসিস্টদের সুযোগ করে না দেয়, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় রেল স্টেশনের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন, খুনি হাসিনা দেশের বাইরে থেকে চক্রান্ত করছেন, দেশ থেকে লক্ষ কোটি টাকা চুরি করে এখন সেসব দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে সচেতন থাকার কথাও বলেন তিনি। এখন জাতীয় ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন সার্জিস। বলেন, এজন্য সবার আগে ব্যক্তি, দল বা গোষ্ঠী স্বার্থের আগে বাংলাদেশের স্বার্থ চিন্তা করতে হবে, তাহলেই জুলাই অভ্যুত্থানের স্পিরিট সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলেও জানান তিনি। আমরা যেন আমাদের এই বিভিন্ন কথা, মতামত কিংবা পদক্ষেপের মাধ্যমে নতুন করে আবার ওই ফ্যাসিস্ট কিংবা তাদের কোনো দোসরকে সুযোগ না দেয়। তারা তো চাইবে আমাদের ঐক্যের ফাটল ঘটাতে। এই ফাটলের সুযোগে যখন আমরা নিজেদের সাথে নিজেরা বিভাজনে লিপ্ত হব, তারা এই সুযোগটা নিয়ে তাদের স্বার্থ হাসিল করবে। প্রয়োজনের বেশি সংস্কার না করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে দিনাজপুরে কর্মী সম্মেলনে তিনি আহ্বান জানান। তিনি আরো বলেন, বিগত সময়ে যারা গুম, খুন ও সংখ্যালঘু নির্যাতন করেছে তাদের তালিকা করতে হবে। এদেশে সংখ্যালঘু বা গুরু বলে কোনো সম্প্রদায় থাকতে পারে না বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। বলেন, যাদের এদেশে জন্ম তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। হিন্দু জনগোষ্ঠীকে সংখ্যালঘু না ভাবার আহ্বান জানান জামায়াতের আমির। যারা হিন্দুদের অত্যাচার করেছে তাদের বিচার করার দাবি জানান শফিকুর রহমান।
আমরা বর্তমান সরকারকে বলি, অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন, তবে আরেকটা বিষয়ে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো বা এটা করবে না। গত 54 বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, সেটা খুন, ধর্ষণ, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র অর্ণব হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। কারণ জানতে তাদের ঠিকাদারি ব্যবসা বা কোনো সন্ত্রাসী চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে অর্ণব রাজনীতি বা সন্ত্রাসে যুক্ত নয় জানিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা। খুলনা নগরীর ইসলাম কমিশনার মোড়ের বাসা থেকে অর্ণব বেরিয়ে যান শুক্রবার বিকেলে। রাত 8টার দিকেও বসুপাড়া এতিমখানা মোড়ে তাকে দেখেন স্বজনেরা। তবে এর পরপরই তেঁতুলতলা মোড়ে গুলি ও ধারালো অস্ত্রে হত্যা করা হয় তাকে। অর্ণব বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পড়া শেষে MBA পড়ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে। সহায়তা করতেন বাবার ঠিকাদারি ব্যবসায়। স্বজনেরা বলছেন কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা তার ছিল না। ও ছেলে যদি তুই বলে কারোর সাথে কথা বলে না, ও মানে লাখে একটার এরকম ছেলে পাওয়া যায় না। সংসারে হাল ধরে দিচ্ছে কেবল, সব কিছু ওর বিয়ের সাথে ঠিক করবো সেরকম কথাবার্তা, ওর সাথে ফ্রি মাইন্ডে সেভাবে কথাবার্তা বলেছি, কোনো ওর সত্য থাকতেই পারে না। শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে অর্ণবের মরদেহ দেয়া হয় পরিবারের কাছে। 3 সন্দেহভাজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদও করছে পুলিশ। আমরা ঘটনাস্থল থেকে সিসি ফুটেজও সংগ্রহ করেছি। মোদ্দা কথা হচ্ছে, আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত নানান রকমের তথ্য এবং উপাত্ত সংগ্রহপূর্বক আমরা বিশ্লেষণ করে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য তৎপরতার সাথে দায়িত্ব পালন করছি। খুলনায় অর্ণব সহ গত 4 মাসে 12টি হত্যার ঘটনা ঘটেছে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। থানা থেকে মাত্র 50 গজ দূরত্বে চট্টগ্রামের খুলশীতে একটি আবাসিক ভবনে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছেন 12 জন। গোয়েন্দা পরিচয়ে ভবনে ঢুকে খেলনা বন্দুক দিয়ে ভয় দেখিয়ে ডাকাতির চেষ্টা করে তারা। এদিকে পুলিশ বলছে, ডাকাত দলের সদস্যদের মধ্যে রয়েছে চাকরিজীবী, প্রবাস ফেরত ও সাবেক ব্যাংক কর্মকর্তা। রয়্যাল রিজ নামে চট্টগ্রামের বিলাসবহুল এই ভবন থেকে খুলশী থানার দূরত্ব মাত্র 50 গজ। আর এই অল্প দূরত্বের ভবনেই গোয়েন্দা সদস্য পরিচয়ে ডাকাতি করতে আসেন কয়েকজন। শুক্রবার রাত 11:30টার দিকে মাইক্রো নিয়ে এ ভবনে প্রবেশ করেন, বেঁধে ফেলেন নিরাপত্তা কর্মীদের। খেলনা বন্দুক দিয়ে ভয় দেখিয়ে ভবনের 8 তলার একটি ফ্ল্যাটে হানা দেন। চোখ বন্ধ বেঁধে ফেলছে। এরপর আমাদের ইন্টারকমের লাইন, সিসি ফুটেজ সব কেটে দিছে এবং যেটা রেকর্ড হয় ক্যামেরায় ওইটা ওরা নিয়ে গেছে। এর মধ্যে টের পেয়ে ভবনের অন্যান্য বাসিন্দারা পুলিশকে খবর দেয়। ঘটনার সময় ফ্ল্যাট মালিক ও পরিবারের অন্য সদস্যরা কক্সবাজারে ছিলেন। পুলিশের সহযোগিতায়, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমি আমার বাসা রক্ষা পাইছি। আমি একটা মামলা করব, আইন শৃঙ্খলা বাহিনী এটা দ্রুত তদন্তের মাধ্যমে এটা উদ্ঘাটন করবে। পুলিশ বলছে, ডাকাত দলের কেউ পেশাদার নন। তাদের মধ্যে চাকরিজীবী, প্রবাস ফেরত ও সাবেক ব্যাংক কর্মকর্তা রয়েছে। তবে কি কারণে ডাকাতির মতো অপরাধে জড়ালেন তা এখনো জানা যায়নি। কেউ পটিয়া, কেউ সীতাকুণ্ড, মিরসরাই এই এলাকা থেকে এসেছে। তাদের কারো পেশা হয়তো দোকানের কর্মচারী, কেউ হয়তো বিদেশ ফেরত। মূল সংগঠক হলেন এখানে ওয়াজেদ রাকিব। এদিকে এমন ঘটনায় আবাসিক এলাকার বাসিন্দারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। মনে করছি এটা সেফ, নিরাপদ জায়গা, এটা মনে করি এখানে আসছে। সব সময় তো আর গার্জিয়ানরা থাকে না, আমরা মহিলারা থাকি। এখন একটা শুনলে তো সব সময় আমরা আমাদের মারি টেনশনে পড়ে যাই। আমরা গোয়েন্দা পরিচয়ে এমন ডাকাতির চেষ্টা ভাবিয়ে তুলছে আইন শৃঙ্খলা বাহিনীকে। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার তাগিদ তাদের। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। তৃতীয় পক্ষের ইন্ধনে চট্টগ্রাম ইপিজেডে শিশু হত্যার গুজব রটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার রয়েস উদ্দিন। পুলিশ জানায়, ইতোমধ্যে শ্রমিক সেজে গুজব প্রচারকারী একটি পক্ষকে চিহ্নিত করা হয়েছে। তবে এই ঘটনার এখনো কাউকে আটক করা যায়নি, কিন্তু জড়িতদের আটক করতে কাজ চলমান রয়েছে বলে জানায় পুলিশ। এছাড়া ইপিজেড এর ভেতরে বিনিয়োগকারীদের সংখ্যা কাটাতেও কাজ চলছে
এ ঘটনায় গুজবের শিকার 3 শিশুকে বৃহস্পতিবার জীবিত উদ্ধার করে পুলিশ। এর আগে গেল বুধ ও বৃহস্পতিবার পরপর দুদিন সন্ধ্যায় চট্টগ্রাম ইপিজেডে শিশু হত্যার খবরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিকদের দুপক্ষে হতাহত হয়েছে অন্তত 1.5 শতাধিক। ভাঙচুর করা হয় 2টি কারখানা ও বেবজার নির্মাণাধীন একটি ভবন। নৌবাহিনী একটি টহল গাড়ি ভাঙচুর সহ হামলার ঘটনা ঘটেছে নৌবাহিনী কলোনিতেও। কিছু দুষ্কৃতিকারী কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে তাদেরকে খেপিয়ে তুলেছে। এখানে বহিরাগতদের ইন্ধন রয়েছে এবং যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে, পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা তথ্য সংগ্রহ করছি। তাদেরকে যাতে আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারি সেই ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গেল 1 বছরে জ্বালানি সংকট, রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকট সহ নানা কারণে বন্ধ হয়ে গেছে 100টি তৈরি পোশাক কারখানা। আরও 200টি এবছর বন্ধের পথে বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের BCI এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। শনিবার রাজধানীতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, উৎপাদন খাতকে টেকসই, গতিশীল ও উন্নত করতে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সরকারকে প্রস্তাবনা দেওয়া হবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে BCI এর সভাপতি বলেন, দেশের অর্থনৈতিক পরিসংখ্যান সঠিকভাবে উপস্থাপন হচ্ছে না, যার কারণে বর্তমান সংকট মোকাবিলা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বলেন, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে স্থায়ী সমাধান সম্ভব নয়। খুব শিগগিরই উন্নয়নশীল দেশের কাতারে না যাওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। উদ্যোক্তা বা নতুন যারা আসতে যাচ্ছে তারাও যাতে ফ্রাস্ট্রেটেড না হয়, প্যানিক না হয়, সেটার জন্য আমরা মনে করি যে সরকারের যে 2-4টা যে কমেন্টগুলি আসছে সেগুলি বিভ্রান্তমূলক এবং সেগুলি সবাইকে বরঞ্চ আরো ক্ষতিগ্রস্ত করবে। এবং আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে গ্যাসের উৎপাদন কমেছিল 30% পর্যন্ত। দুর্নীতি করতেই চড়া দামে গ্যাস আমদানির নীতি নেওয়া হয়েছিল বলে মনে করেন বিশ্লেষকেরা। শনিবার রাজধানীতে FBCCI আয়োজিত এক সেমিনারে এসব কথা উঠে আসে। এ সময় জ্বালানি খাতের অপরাধের বিচার করতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের তাগিদ দেয় ক্যাব। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান অবস্থা নিয়ে সেমিনারের আয়োজন করে FBCCI। এতে নিজেদের মতামত তুলে ধরেন ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও খাত সংশ্লিষ্টরা। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, চাহিদা থাকা সত্ত্বেও জ্বালানি পাওয়া যাচ্ছে না। এতে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা, যার নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। এমন পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন জ্বালানির দাবি করেন তারা। প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহারটা এখানে হচ্ছে না, কিন্তু আসলে এটা সুষম ব্যবহার নয়। সুতরাং সুষম ব্যবহারটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। এগুলার যদি উন্নতি না হয়, আমরা নতুন সরকারের কাছে প্রত্যাশা, আমরা আশা করি আমরা এনার্জি সিকিউরিটি আমাদের উদ্যোক্তাদের জন্য এনশিওর করে যেতে পারবো। সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, গেল 10 বছরে নিজস্ব গ্যাস উৎপাদন কমেছে 76 কোটি ঘনফুট। বিগত সরকারের সময়ে এ খাতে ব্যাপক লুটপাট হয়েছে। এমন অপরাধ বিচার করতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের তাগিদ দেন তারা। ঘাটতি দেখিয়ে নিয়ে চুরি হয়ে যাচ্ছে। তো যারা চুরি করেছে 4 জনের নাম অলরেডি বলা হয়েছে। সেই 4 জনের মধ্যে সেই 4 জন সরাসরি চুরির সঙ্গে জড়িত যতটা না, অন্তত চুরির প্রক্রিয়ায় ছিলেন তারা। একজন হচ্ছে আবুল কালাম আজাদ, একজন হচ্ছে তৌফিক ইলাহি, একজন হচ্ছে কাইকাউস, আর একজন হচ্ছে মনারুল ইসলাম। এ সময় জানানো হয়, বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 52,000 কোটি টাকা ভর্তুকি দেয় সরকার। দুর্নীতি রোধে জ্বালানি আমদানিতে উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা। আমরা একটা খুব কঠিন পরিস্থিতি ইনহেরিট করছি, যেটা ছিল না। ওই যেটা বলা হয়েছে গ্যাসের অনুসন্ধান করা হয় না, তারপরে অনেক বেশি দামি হলে। তো আমরা চেষ্টা করতেছি এটাকে যতটা সম্ভব সহনীয় করে তোলা যায় আপনাদের জন্য। আমাদের হাতে কোনো জাদুর চেরাগ নাই যে দেশে গ্যাস সংকট নিরসনে বিকল্প জ্বালানি নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। এটা না বললে মনে হবে না। সেটা হচ্ছে যে শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ পর্যায়ে জানাবো খেলার খবর, আর শুরুতেই জানাবো শিরোনাম। বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত, স্ট্যান্ডিং কমিটি ঘোষণা। ক্রিকেট অপারেশনসের দায়িত্বে নাজমুল আবেদীন।
কাল থেকে ঢাকায় শুরু বিপিএল এর শেষ পর্ব। প্লে অফ নিশ্চিতে বরিশালের বাধা সিলেট, রাজশাহীর প্রতিপক্ষ রংপুর। বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত, জরুরি সভায় এমন সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের। ঢাকার ক্লাবগুলোর লিগ বয়কট ঘোষণার পর পরিচালকদের নিয়ে বৈঠকে বসেন বিসিবির সভাপতি। অচলাবস্থা দূর করতে স্থগিত করা হয়েছে নাজমুল আবেদিনের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম। এদিকে 5 মাস পর ঘোষণা হয়েছে স্ট্যান্ডিং কমিটি। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিম, নারী উইং এর চেয়ারম্যানও তিনি। 7 পরিচালক সামলাবেন 11 কমিটি। গেম ডেভেলপমেন্ট, লজিস্টিক্স ও ফাইন্যান্স বিভাগ দেখবেন ফাহিম সিনহা। সভাপতি ফারুকের অধীনে থাকবে মার্কেটিং ও কমার্শিয়াল বিভাগ। আকরাম খান টুর্নামেন্ট ও ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান। বিপিএল এ ক্রিকেটারদের পারিশ্রমিক ও ফিক্সিং ইস্যু নিয়েও আলোচনা হয়। 48 ঘন্টার মধ্যে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে বৈঠক করবে বিসিবি। 23টা কমিটির মধ্যে 2টো কমিটি খালি আপনার এখনো দাওনি। একটা হচ্ছে ওয়ার্কিং কমিটি অ্যান্ড সিকিউরিটি কমিটি। এই 2 সপ্তাহের মধ্যে তারা তাদের পূর্ণাঙ্গ কমিটিটা দেওয়া। ঢাকা, সিলেট, চট্টগ্রামের পর আবার হোম অফ ক্রিকেটে বিপিএল রাউন্ড রবিন লিগে রোববার 2 ম্যাচ। কাল দুপুর 1টায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স, আর সন্ধ্যা 6:30টায় রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে দুর্বার রাজশাহী। বিপিএল এ সবচেয়ে বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত কিছু ক্রিকেটারের 25% পারিশ্রমিক না দেয়া, ভারসাম্যহীন দল গঠন, অধিনায়ক পরিবর্তন সহ সবকিছুতেই নেতিবাচক আলোচনায় দুর্বার রাজশাহী। ঢাকা পর্ব শুরুর আগে নিজেদের সংবাদ সম্মেলনও এড়িয়ে গেছে দলটি। তীব্র সমালোচনার মুখেও আসরের অপরাজেয় রংপুরকে হারিয়ে চমক দেখিয়েছে রাজশাহী। সেই সাথে 4 জয়ে প্লে অফের লড়াই জমিয়ে রেখেছে তাসকিন, বিজয়, রাব্বিরা। আসরের অন্যতম ফেভারিট রংপুরের পা কেটেছে পচা শামুকে। রাজশাহীর মতো দলের কাছে হার বড় শিক্ষা সোহান, খুসদিল, নাহিদ রানাদের। ফিরতি লড়াইয়ে প্রতিশোধ নিতে মুখিয়ে প্লে অফ নিশ্চিত করা রাইডার্স। তামিম, মুশফিক, রিয়াদ, মোহাম্মদ নবীদের নিয়ে অভিজ্ঞ দল বরিশাল। অফ ফর্মে থাকা শান্ত হৃদয়দের অভাব পূরণে অবদান রাখছেন ইংলিশ তারকা দাউদ মালান। ঢাকা পর্বের ফিরতি লেগে বরিশালের প্রথম ম্যাচ সিলেটের বিপক্ষে। প্রতিপক্ষকে হালকাভাবে নিতে চান না নবী। এখনো 4টা ম্যাচ বাকি। আমাদের লক্ষ্য সেরা 4 নিশ্চিত করা। এজন্য সবগুলো ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টিম কম্বিনেশন দারুণ, তামিমের নেতৃত্ব গুণ অসাধারণ। উইকেট ভালো হওয়ায় কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। দলীয় সমন্বয়ে সফল দল ফরচুন বরিশাল। টুর্নামেন্টের শেষ অবধি তা ধরে রাখার প্রত্যয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব 19 নারী টি20 বিশ্বকাপের সুপার 6-এ কাল বাংলাদেশের লড়াই শুরু। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ সময় দুপুর 12:30টায় ম্যাচটি শুরু হবে। গ্রুপ পর্বে 2 জয়ে আত্মবিশ্বাসী সুমাইয়ার দল ভারতকে রুখে দিতে মরিয়া। নারী জাতীয় দলের মতো অনূর্ধ্ব 19 বিশ্বকাপ দলটিরও মূল শক্তি বোলিং। গ্রুপ পর্বের 3 ম্যাচে যে 2 জয় এসেছে তার নেপথ্যে মূল কারিগর টাইগ্রেস বোলাররা। শোভা ও মাওয়া চলতি বিশ্বকাপে বাংলাদেশের 2 ম্যান অব দ্য ম্যাচও বোলিং নৈপুণ্যের কারণেই। এবার আসরে সুপার 6-এর লড়াই, যার শুরুটা ভারতকে দিয়ে। গ্রুপের 3 ম্যাচেই বড় জয় ভারতের। তবে শক্তি পরীক্ষায় উতরাতে মালয়েশিয়ার উইকেট আর কন্ডিশন টাইগ্রিস দলের ভরসা। এবারের আসরে লো স্কোরিং ম্যাচই বেশি। বোলিং শক্তিকে কাজে লাগিয়ে জয়ে চোখ বাংলাদেশের। ব্যাটিংয়ে যে প্রতিভা নেই তা নয়, জুয়াইরিয়া, সুমাইয়া ইরা প্রতিভাবান, কিন্তু আসরে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেনি টাইগ্রেস ব্যাটাররা। স্কটল্যান্ডের বিপক্ষে 120 রানই দলীয় সর্বোচ্চ। গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে বাংলাদেশ সুপার 6-এ উঠতে পারত, সেটিও হয়নি ব্যাটারদের ব্যর্থতায়। শক্তিশালী অস্ট্রেলিয়াকে মাত্র 92 রানের টার্গেট ছুড়ে দিয়েও অবশ্য জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বোলাররা। শেষ পর্যন্ত 2 উইকেটে আক্ষেপের হার বাংলাদেশের। নেপাল স্কটল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সমানে সমান লড়াই করে আত্মবিশ্বাসী বাংলাদেশ। সুপার 6-এ ভারতের পর উইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
মুলতান টেস্টের প্রথম দিন স্পিনারদের দাপট। প্রথম ইনিংসে উইন্ডিজ অল আউট 163 রানে, জবাবে পাকিস্তান গুটিয়ে যায় 154 করে। দিন শেষে 9 রানে এগিয়ে অতিথিরা। ব্যাটিংয়ে নেমে নোমান আলীর স্পিনে বিধ্বস্ত উইন্ডিজ, বাঁহাতি স্পিনারের হ্যাট্রিকে বিপর্যস্ত অতিথিরা। পাকিস্তানের টেস্ট ইতিহাসের প্রথম স্পিনার হিসেবে এমন কীর্তি গড়েন নোমান। 54 রানে 8 উইকেট হারানো দলটাকে এগিয়ে নেন গুন্ডাকেশ মতি। 55 রানে উইন্ডিজকে লড়াইয়ের পুঁজি দেন। 36 রানে অপরাজিত থাকেন ওয়ারিকেন। নোমান আলী নেন 6 উইকেট, সাজিদ খানের শিকার 2টি। পাকিস্তানও সুবিধা করতে পারেনি প্রথম ইনিংসে। কেমার রোচের পর ওয়ারিকেনের বোলিং তাণ্ডবে দিশেহারা স্বাগতিকরা। 51 রানে হারায় 4 উইকেট। রিজওয়ান ও শাকিলের 68 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তবে 35 রানের ব্যবধানে 6 উইকেট হারিয়ে 154-তে অল আউট হয় মেন ইন গ্রিনরা। আরিনা জাবালেঙ্কাকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় ম্যাডিসন কিসের। ফাইনালে শীর্ষ বাছাইয়ের হার 2-1 সেটের ব্যবধানে। 2 ঘন্টা 2 মিনিটে শিরোপা নির্ধারণীর লড়াই হয় জমজমাট। আধিপত্য ধরে রেখে প্রথম সেট 6-3 গেমে জিতে নেন কিস। টানা দুবারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা ঘুরে দাঁড়ান দ্বিতীয় সেটে। 6-2 গেমে সেট জিতে হ্যাট্রিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন দেখেন শীর্ষ বাছাই। ম্যাচের শেষটাও উত্তেজনার ঠাসা। স্নায়ুচাপ সামলে তৃতীয় সেট 7-5 গেমে জিতে শিরোপা উল্লাসে মাতেন কিস। এর আগে 2017-তে ইউএস ওপেনের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি তিনি। 8 বছর পর অধরা গ্র্যান্ড স্ল্যাম জিতে উচ্ছ্বসিত 29 বছর বয়সী তারকা। বিশ্বের চতুর্থ সর্বোচ্চ বয়স্ক নারী হিসেবে কোনো মেজর শিরোপা জিতলেন কিস। এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন একটি প্রসঙ্গ। বৈশ্বিক উষ্ণায়নের কারণে 25 বছরে অ্যান্টার্কটিকা মহাদেশটি 40 ভাগের বেশি বরফ গলে গেছে। ভেঙে পড়েছে হিমশৈল। এমনই একটি হিমশৈল ধেয়ে যাচ্ছে যুক্তরাজ্যের সাউথ জর্জিয়া দ্বীপের দিকে। সংঘর্ষ হলে দ্বীপে পেঙ্গুইন ও সিলের মতো প্রাণীগুলো ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। স্যাটেলাইট ছবি যাচাই করে হিমশৈলের গতিবিধি পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানী ও নাবিকেরা। আর এ নিয়ে প্রতিবেদন থাকবে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় 10 থেকে 15 জন অংশ নিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত সুপার রাসেল জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে প্রকাশ্যে অস্ত্র হাতে কয়েকজন যুবক হেঁটে যাচ্ছিল। তাদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক না হলেও পুলিশের অভিযান চলছে। এর আগে শুক্রবার দুপুরে জুম্মার নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের উপর হামলা হয়। দুর্বৃত্তদের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে জাহাঙ্গীরকে গুলি করে পালিয়ে যায় তারা। তথ্য সংগ্রহ করতেছি এবং কাজ করতেছি। সেক্ষেত্রে মানে এভাবে উন্মুক্ত বলে দিলে তো ওরা আরো পালায় যাবে, তাই না? এই জন্যই আমরা কৌশলগত কারণে বলছি না। সংখ্যা তো এখন ফুটেজে ওখানে দেখা যাচ্ছে যে 10-15 জনের মতো ছিল। আরো কেউ জড়িত আছে কিনা আমরা বিষয়টা খতিয়ে দেখছি। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করার সময় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক ওমর শরীফ। ঘটনার পর থেকে উত্তপ্ত ক্যাম্পাস। দুই পক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। দুপুরে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় সাবেক ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরীফুল ইসলাম সোহাগকে আটক করে পুলিশে সোপর্দ করতে যায় শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জসিমউদ্দিনের। চাঁদাবাজি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন ও সদস্য সচিব শাহাদাত হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় তার দেয়া জবাব সন্তোষজনক না হওয়ায়
দলীয় পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রতিবাদে সন্ধ্যায় রাজাপুরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে আনন্দ মিছিল করেছে ঝালকাঠি জেলা ও উপজেলা শ্রমিক দল। এর আগে জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতানকে লাঞ্ছিতের অভিযোগ তুলে নাসিম আকুনকে অবাঞ্ছিত করা হয়েছিল। উগ্রবাদীরা দেশে বহুজাতির বসবাসের কথা স্বীকার করতে চায় না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা। দুপুরে রাঙামাটি নাগরিক সমাজের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সন্তু লারমা বলেন, দেশে 51টি ছোট জাতির সমন্বয়ে আদিবাসী গোষ্ঠী গঠিত, কিন্তু উগ্রবাদীরা বহুজাতির বসবাসের কথা স্বীকার করতে চায় না বলেই বইয়ে থাকা গ্রাফিতিতে আদিবাসী পাতাটি সরিয়ে ফেলা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি ভয়াবহ মন্তব্য করে তিনি আরো বলেন, চট্টগ্রামের 13 ভাষাভাষী 14টি আদিবাসী জনগোষ্ঠী নিশ্চিহ্ন হওয়ার পথে। এখানে আরো কমপক্ষে 51টি আদিবাসী জাতি বসবাস করে। আজকে সেই জাতিকে অস্বীকার করা মানে যে বাংলাদেশকে এক জাতি এক রাষ্ট্র এক ধর্মের দেশ হিসাবে তারাই এটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এটা শুধু আজকে না, বহু আগের থেকে এই বাস্তবতা চলে আসে। ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তারা প্রশ্ন তোলেন, যে দেশ নিজ দেশে একজন নারী নিরাপত্তা দিতে পারে না, তারা কিভাবে প্রতিবেশীকে নিরাপদ রাখবে? বিক্ষোভকারীরা বলেন, ফেলানি থেকে নাজমা কেউই ভারতের কাছে ন্যায্য সম্মান পায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি না দেয়াকে নতজানু পররাষ্ট্র নীতি বলে মনে করেন বিক্ষোভকারীরা। অবিলম্বে ভারতীয় হাইকমিশনের কাছে জবাব চাওয়ার আহ্বান জানান তারা। চাঁদাবাজি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকুনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন ও সদস্য সচিব শাহাদাত হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় তার দেয়া জবাব সন্তোষজনক না হওয়ায় দলীয় পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রতিবাদে সন্ধ্যায় রাজাপুরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে আনন্দ মিছিল করেছে ঝালকাঠি জেলা ও উপজেলা শ্রমিক দল। এর আগে জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতানকে লাঞ্ছিতের অভিযোগ তুলে নাসিম আকুনকে অবাঞ্ছিত করা হয়েছিল। উগ্রবাদীরা দেশে বহুজাতির বসবাসের কথা স্বীকার করতে চায় না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা। দুপুরে রাঙামাটি নাগরিক সমাজের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সন্তু লারমা বলেন, দেশে 51টি ছোট জাতির সমন্বয়ে আদিবাসী গোষ্ঠী গঠিত, কিন্তু উগ্রবাদীরা বহুজাতির বসবাসের কথা স্বীকার করতে চায় না বলেই বইয়ে থাকা গ্রাফিতিতে আদিবাসী পাতাটি সরিয়ে ফেলা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি ভয়াবহ মন্তব্য করে তিনি আরো বলেন, চট্টগ্রামের 13 ভাষাভাষী 14টি আদিবাসী জনগোষ্ঠী নিশ্চিহ্ন হওয়ার পথে। এখানে আরো কমপক্ষে 51টি আদিবাসী জাতি বসবাস করে। আজকে সেই জাতিকে অস্বীকার করা মানে যে বাংলাদেশকে এক জাতি এক রাষ্ট্র এক ধর্মের দেশ হিসাবে তারাই এটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এটা শুধু আজকে না, বহু আগের থেকে এই বাস্তবতা চলে আসে। ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তারা প্রশ্ন তোলেন, যে দেশ নিজ দেশে একজন নারী নিরাপত্তা দিতে পারে না, তারা কিভাবে প্রতিবেশীকে নিরাপদ রাখবে? বিক্ষোভকারীরা বলেন, ফেলানি থেকে নাজমা কেউই ভারতের কাছে ন্যায্য সম্মান পায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি না দেয়াকে নতজানু পররাষ্ট্র নীতি বলে মনে করেন বিক্ষোভকারীরা। অবিলম্বে ভারতীয় হাইকমিশনের কাছে জবাব চাওয়ার আহ্বান জানান তারা।
আমাদের বোন নাজমা হত্যার বিচার দাবি করছি। নৃশংসভাবে তাকে ধর্ষণ করে বেঙ্গালুরুতে হত্যা করা হয়েছে। শহীদ নাজমা আক্তারের বিচার, তার খুনের বিচার করতে হবে। কোন ধরনের নতজানু হওয়ার সুযোগ নেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।